জগদীশবাবুর একমাত্র ছেলে নীতিশ। জগদীশবাবুর হোটেলের ব্যবসা। শহরের মেন রাস্তার ধারে বড় হোটেল এবং রেস্টুরেন্ট। একদিন সন্ধ্যাবেলা সমস্ত কাস্টমাররা বসে বসে খাওয়া দাওয়া করছিল। হঠাৎ এমন সময় শর্ট সার্কিট হয়ে রেস্টুরেন্টে আগুন ধরে যায়। চারিদিক থেকে লোকজন ছুটে আসে। হইচই শব্দে সারা এলাকা হুলুস্থুলুস পড়ে যায়। দমকল বাহিনীকে ডাকা হয় এবং আগুন নেভানোর ব্যবস্থা করা হয়। সবাই মোটামুটি ভালোভাবেই উদ্ধার পেয়ে যায়, কিন্তু নীতিশকে খুঁজে পাওয়া যায় না। চারিদিকে হই হই পড়ে যায়। জগদীশবাবু দমকল বাহিনীকে রিকোয়েস্ট করে রেস্টুরেন্টের ভেতরে যাওয়ার জন্য। ঠিক এমন সময় বিপাশা নামে একটি মেয়ে নীতিশকে কোলে করে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান, আপনারা সবাই শান্ত হয়ে দাঁড়ান। কাউকে ভেতরে যেতে হবে না, আমি ওনাকে নিয়ে এসেছি। আসলে উনি ওয়াশরুমে লক হয়ে গিয়েছিলেন, এখন আর কোনো চিন্তা নেই, একটু শুধু জ্ঞান হারিয়েছেন। তাড়াতাড়ি ওনাকে হাসপাতালে নিয়ে যান, চেক আপের পরে আশা করছি ওনার জ্ঞান ফিরে আসবে। সঙ্গে সঙ্গে নীতিশকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে বিপাশা বাড়ি ফিরে আসে। সঙ্গে সঙ্গে তার মা অনিন্দিতা দেবী বলেন, জানিস এবারে সম্বন্ধটা কেটে গেছে। ছেলের হাইট নাকি 6 ফুট 3 ইঞ্চি। ওরা মেয়ে লম্বা খুঁজছে, মেয়ে যেন কম করে ওই 5 ফুট 8 হয়। এ আর নতুন কি মা, প্রত্যেকবারই তো এরকম কিছু না কিছু হয়। হয় লম্বা মেয়ে দরকার, নয়তো ফর্সা মেয়ে দরকার, আবার না তো চাকরিজীবী মেয়ে দরকার। মা, তুমি এবার বেকার বেকার এসব জিনিস ছেড়ে দাও। আমার যখন বিয়ে হবার তখন ঠিক হয়ে যাবে। এভাবে তুমি দিনের পর দিন টেনশন করে করে না নিজেকে অসুস্থ করে তুলছো। আরে বাবা, বাড়িতে বিয়ের যোগ্য মেয়ে থাকলে মায়ের কি চিন্তা কমে? সব থেকে বড় কথা হলো, আজ যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তো আমার আর কোনো চিন্তাই ছিল না। সেই মানুষটা যখন নেই তখন সবকিছু তো আমাকেই ভাবতে হবে। বল। দেখো মা, ভাবতে হবে সে কথাটা ঠিক, তা বলে ভেবে ভেবে নিজেকে অসুস্থ করে ফেলতে হবে এটা কোথায় লেখা আছে বলো তো? আমি তোমাকে ভালোভাবে বলছি মা, তুমি শুধু শুধু আমার বিয়ে নিয়ে এত চিন্তা করো না। দেখবে একটা সময় ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো, গত পরশু আমাকে তুমি যে ওই জ্যোতিষী বাবার কাছে নিয়ে গিয়েছিলে, ভেবেছিলে তো এইবারে সম্বন্ধটা একেবারে পাকা হয়ে যাবে। আর লোকটা দেখো কত পয়সা নিল, শেষে কি ফল বেরোলো দেখো। ওরা না করে দিয়ে চলে গেল। এজন্যই তো বলি তুমি আর এইসব নিয়ে বেশি মাথা ঘামিও না। আগুনে পোড়াও, এই করো সেই করো, কত রকমের টোটকা বলে দিল বলো তো। আরে বাবা, তুই বাবার নামে এভাবে বলছিস কেন? তোকে তো আমি এ বিষয়ে মাথা ঘামাতে বারণ করেছি। বল। আজকালকার যুগে কি কেউ এইসব বিশ্বাস করে বলো? এরা সব মানুষ ঠকিয়ে না পয়সা রোজগার করে, এছাড়া আর কিছু না। এই দেখ, এইভাবে সবকিছুতে অবিশ্বাস করতে নেই। আমি তোকে বলেছি তো, উনি খুব নাম করা জ্যোতিষী। ওনার ভবিষ্যৎবাণী না কখনোই মিথ্যে হয় না। তুই শুধু কথাগুলো ঠিকভাবে মেনে চল, তারপর দেখ। পরের দিন সকালবেলা অনিন্দিতা দেবী রান্নার জন্য জোগাড় যন্ত্র করছিলেন। ঠিক এমন সময় তাদের বাড়িতে সুরভি দেবী এবং তার ছেলে নীতিশ এসে উপস্থিত হয়। নীতিশ সেখানে এসে অনিন্দিতা দেবীর কাছে বিপাশার খোঁজ করে। কেন বাবা, বিপাশাকে কেন চাই? ও কি তোমার সঙ্গে পড়াশোনা করে নাকি? দিদি, আপনার একটু ভুল হচ্ছে। আমার ছেলে পড়াশোনা করে না, আসলে আমরা ব্যবসায়ী। আমার শ্বশুর মশাইয়ের 5 পিঢ়ি থেকে একই ব্যবসা করে, হোটেলের ব্যবসা। আমাদেরও তাই। আমরা এখানে আপনার মেয়ের সম্বন্ধের জন্য এসেছি। আমার ছেলে নীতিশ আপনার মেয়েকে বিয়ে করতে চায়। সুরভি দেবীর কথা শুনে অনিন্দিতা দেবী খুবই খুশি হয়ে যান, কিন্তু তার মনে নানান রকমের প্রশ্ন দেখা দেয়। দিদি, আমি বুঝতে পারছি না আপনি কি চিন্তা ভাবনা করছেন। আসলে আমরা তো একে অপরকে চিনি না। হুট করে আপনি আমার বাড়িতে সম্বন্ধ নিয়ে এলেন, এটা একটু চিন্তার বিষয় বটে। দিদি, আমি বুঝতে পারছি আপনি কি চিন্তা ভাবনা করছেন। আসলে আমরা তো একে অপরকে চিনি না। হুট করে আমি আপনার বাড়িতে সম্বন্ধ নিয়ে এলাম, এটা একটু চিন্তার বিষয় তো বটে। তবে আমি আপনাকে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার ভাবে বলে দিতে চাই। কালকে আপনার মেয়ে আমাদের রেস্টুরেন্টে গিয়েছিল। শর্ট সার্কিটের কারণে আমাদের রেস্টুরেন্টে আগুন ধরে যায়। তারপর আপনার মেয়ে আমার ছেলেকে সেই আগুনের হাত থেকে রক্ষা করে। আপনি কি বলছেন? এত কিছু ঘটে গেল, বিপাশা আমাকে তো এসবের কিচ্ছু বলেনি। তারপর কি হলো? আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে বুঝি? হ্যাঁ, ক্ষতি তো হয়েছে বটেই, তবে আমাদের ইন্স্যুরেন্স করা ছিল, তাই ক্ষতিপূরণ হয়েছে। এখন ব্যাপার হলো, আমার ছেলে কাল থেকেই আমাকে অস্থির করে দিচ্ছে। যদি বিয়ে করে শুধুমাত্র বিপাশাকেই ও করবে, নাহলে বিয়েই করবে না। যে মেয়ে আমার ছেলের জীবন বাঁচিয়েছে সে তারই জীবন সঙ্গী হোক। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে আমার বাড়ির বউ করতে চাই। সুরভি দেবীর কথা শুনে অনিন্দিতা দেবী খুবই খুশি হয়ে যায় এবং দুজনের সম্মতিতে বিয়ের দিন পাকা হয়ে যায়। বিয়ের পরের দিন বিপাশা রান্নাঘরে যায় এবং সবার জন্য রান্নাবান্না শুরু করে।
আজকে বাড়ির সবার জন্য ভালো ভালো কিছু রান্না করতে হবে, আর পনিরের তরকারি, তার সঙ্গে চিলি চিকেন বানাবো। মানছি এরা রেস্টুরেন্টের মালিক, কিন্তু আমার হাতের রান্না খেয়ে এরা তো নিজেদের রেস্টুরেন্টকে ভুলেই যাবে। রান্না বান্না প্রায় হয়েই এসেছিল। এমন সময় বিপাশার ননদ রিয়া বলে, মা, কেমন একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? রান্নাঘরে কি কিছু পুড়ছে নাকি বলতো? গন্ধটা তো আমি অনেকক্ষণ ধরেই পাচ্ছি। আসলে বৌমা রান্না করছে, তাই বারবার ওখানে যেতে ইচ্ছা করছে না। নতুন বৌমা ভাববে আসতে না আসতেই শাশুড়ি তার রান্নার ভুল ধরতে আসছে, ও অপ্রস্তুতিতে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যেতে হবে না। আমি এখান থেকে বৌদিকে জিজ্ঞাসা করি রান্না কত দূর বাকি আছে। বৌদি, ও বৌদি, রান্না কত দূর বাকি গো? খিদেতে আমার পেটে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। এই যে রিয়া, রান্না হয়ে গেছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি এক্ষুনি খাবার বেড়ে দিচ্ছি। রান্না হয়ে গেলে বিপাশা খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখে। খাবারগুলো দেখতে মোটামুটি বেশ ভালো হলেও প্রত্যেকটা খাবার থেকে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছিল। গন্ধ শুকে নীতিশ ভালো করে খায় না এবং উঠে পড়ে। মা, ও মা, আমার আর এইসব খেতে ভালো লাগছে না। দেখো না, খাবারগুলো কেমন পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। এইসব দেখে বিপাশা কান্নাকাটি শুরু করে। তখন সুরভি দেবী বলেন, আরে বাবা, তোরা দুই ভাই বোনে কি শুরু করলি বলতো? বৌমা তো এই প্রথম শ্বশুর বাড়িতে রান্না করলো। বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম রান্না করতে গেলে মেয়েদের ওরকম একটু আধটু গন্ডগোল হয়ে যায়। আসলে তখন মেয়েরা না একটু নার্ভাস থাকে, তাই বৌমা রান্না করতে গিয়ে একটু আধটু হয়তো পুড়ে গেছে। কিছুদিনের মধ্যে যখন সবকিছু সেট হয়ে যাবে, তখন আর এই সমস্যাগুলো হবে না। সুরভি দেবী এভাবেই বৌমাকে সাপোর্ট করেন এবং তাকে সবকিছু বুঝিয়ে বলেন। সবাই চুপচাপ সেই পোড়া খাবারগুলোই খেয়ে নেয়। খাবার খাওয়া হয়ে গেলে সবাই যে যার ঘরে ঘুমাতে চলে যায়। এদিকে রাত্রিবেলা সুরভি দেবী রান্নাঘরে গিয়ে দেখেন বিপাশা রান্নার জন্য সবজি কাটছে। বৌমা, তুমি আবার এই বেলা কেন এখানে এলে? সকালবেলা তো তোমার প্রথম রান্নার অনুষ্ঠান হয়ে গেছে, এখন আর তোমাকে রান্না বান্না করতে হবে না। মা, আমি বুঝতে পারছি আপনি কেন এভাবে বলছেন। ও বেলা আমি রান্না একটু পুড়িয়ে ফেলেছিলাম, সেজন্য আপনি আমাকে দিয়ে আর রান্না করতে চাইছেন না, তাই তো? আচ্ছা, মানুষের কি একটু একটু ভুল হতে পারে না? তাই বলে কি আমাকে আর রান্না করতে দেওয়া যাবে না? আহারে, মেয়েটা শুধু শুধু কান্নাকাটি করছে। এদিকে শোনো বৌমা, তুমি কেন এইসব ছোট ছোট কথা নিয়ে চিন্তা ভাবনা করছো বলো তো? আমি কি একবারও বলেছি যে তুমি ভালো রান্না করনি? ও বেলা একটু আধটু মিস্টেক হয়ে গেছে, তা বলে কি তোমাকে আমি রান্না করতে বারণ করছি? আচ্ছা ঠিক আছে, তুমি এবেলা রান্না করো। তবে হ্যাঁ, রাতের বেলা কিন্তু আমরা একটা মাত্র তরকারি দিয়ে রুটি খাই, তাই এই তরকারিটা একটু সাবধানে করো, কেমন? হ্যাঁ মা, আমি খুব সাবধানে রান্না করব। আপনি এবারে নিশ্চিন্তে গিয়ে টিভি দেখুন। খাবার রান্না হয়ে গেলে আমি আপনাকে ডেকে নেব। সুরভি দেবী চলে গেলে বিপাশা আবার রান্না করতে বসে। রাতের বেলা সবাইকে খেতে দেয় এবং খেতে বসে সবাই দেখে প্রত্যেকটা রুটি পুড়ে কালো হয়ে গেছে। বৌমা, তুমি রুটিগুলো কিভাবে পুড়িয়ে ফেলেছো? তোমায় আমি বলেছিলাম না ভাত তরকারি রুটি সব একটু দেখে শুনে রান্না করবে? এবার বলো তো, এই পোড়া খাবার কে খাবে? বৌদি, তুমি নিজেই খাবারটা খেয়ে দেখো তো, এটা কি খাবার যোগ্য? প্রত্যেকটা রুটি পুরো কালো হয়ে গেছে। আমাদের কথা তো বাদই দাও, আমরা না হয় কষ্ট সৃষ্ট করে একটু খেয়ে নেব, কিন্তু বাবা দাদা এদের কথা চিন্তা করো তো। ওরা সারাদিন বাড়িতে খায় না, রাতটুকু খাওয়ার জন্য ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসে, আর যদি এসে দেখে বাড়িতে এই ধরনের খাবার হচ্ছে, তাহলে কি তাদের বাড়িতে আসতে ইচ্ছা হবে? রিয়ার কথা শুনে আবার বিপাশা কান্নাকাটি শুরু করে। আরে বাবা, তুই মেয়েটাকে আবার কাঁদিয়ে দিলি কেন? ওকে বারবার এরকম বিরক্ত করছিস বলতো? বিপাশা, তুমি কিছু মনে করো না মা, দু একদিন যাক, সব ঠিক হয়ে যাবে। এভাবেই দিন কাটে, কিন্তু খাবার ভালো হওয়া তো দূরের কথা, প্রত্যেক দিন খাবার আরো বেশি করে পুড়তে থাকে। কিন্তু তাকে কিছু বলার উপায় ছিল না, কারণ কেউ যদি কিছু বলতো তখনই বিপাশা তার অশ্রুবাণ ছুঁড়ে সবাইকে আঘাত করে দিত। 1 মাস পর ননদ রিয়ার জন্য একটি ভালো সম্বন্ধ আসে এবং ঠিক হয় পাত্রপক্ষকে হোটেল থেকে খাবার আনিয়ে খাওয়ানো হবে। দুপুরবেলা খাবার এনে রাখা হয় এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যায়। এমন সময় শাশুড়ি বিপাশাকে খাবারগুলো বেড়ে দিতে বলে। বিপাশা খাবার বাড়তে গিয়ে দেখে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই সে সমস্ত খাবার আবার গরম করা শুরু করে আর অভ্যাস মতো সমস্ত খাবার পুড়িয়ে দেয়। ওই খাবার খেয়ে পাত্রপক্ষ খুবই অসন্তুষ্ট হয়ে যায় এবং বিরক্ত হয়ে চলে যায়। বৌদি, তুমি কি করলে? শেষ পর্যন্ত আমার এত ভালো সম্বন্ধটা তুমি এভাবে নষ্ট করে দিলে। বলি, তোমাকে এই খাবারগুলো কে পুড়িয়ে ফেলতে বলেছিল? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি আমাদেরকে একটুকু শান্তিতে থাকতে দেবে না? রিয়ার এই কথা শুনে বিপাশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আমি যা করেছি সবাই সুখ সমৃদ্ধি শান্তির জন্যই তো করেছি। আমি যদি খাবার দাবার একটু পুড়িয়ে না দিতাম, তাহলে তো সঙ্গে শান্তি থাকবে না।
এসব তুমি কি বলছো বৌমা? আমার তো মাথায় কিচ্ছু আসছে না। কে তোমাকে এসব বলেছে? কোথা থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছো তুমি? মা আমাকে এসব কথা বলতে বারণ করেছিল, কিন্তু এখন দেখছি সবটা না বললে হচ্ছে না। আসলে বিয়ের আগে আমার মা আমার বিয়ে নিয়ে খুবই চিন্তায় ছিলেন। অনেক কটা সম্বন্ধও দেখা হয়েছিল, কিন্তু কোথাও বিয়ের কথা এগোচ্ছিল না। তখন মা আমাকে এক জ্যোতিষী বাবার কাছে নিয়ে যায়, আর তিনি আমাকে কয়েকটা টোটকা বলে দেন। উনি বলে দিয়েছিলেন যে আগুন আমার জীবনে খুবই শুভ। আর দেখুন, আগুন থেকে বাঁচানোর ফলে আজ আমি আপনার ছেলের বউ হয়েছি। আমি যেন শ্বশুর বাড়িতে খাবার দাবার যখনই করি তখনই একটু পুড়িয়ে ফেলি, সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু থাকবে। আর দেখুন, আমার সংসারে আজকে কত শান্তিও রয়েছে। বৌমা, তোমার মাথা ঠিক আছে? আরে বাবা, তোমাদের বিয়েটা একটা সংযোগ ছিল, আর তুমি যে প্রত্যেকদিন খাবার পুড়িয়ে ফেলেছো, তারপরে আমাদের সংসারে শান্তি নেই। তুমি কান্নাকাটি করো বলে সবাই চুপ করে থাকে, তা না হলে শান্তি থাকতো না। খবরদার, এসব উল্টো পাল্টা কাজ কখনো আর করবে না। আজকের পর থেকে তুমি আর খাবার পোড়াবে না। যদি আজকে আবার তুমি খাবার পুড়িয়েছো, তাহলে আজ আমি তোমার মাকে ফোন করব আর তোমাকে নিয়ে যেতে বলবো। এরপর আর কি, শাশুড়ির কথা শুনে বিপাশা একটু ভয় পেয়ে যায় এবং রাতের বেলা সে সবার জন্য ঠিকঠাক ভাবে খাবার রান্না করে। এতদিন পর সবাই ভালো খাবার খেতে পায় এবং বিপাশা রান্নার খুব সুনাম করে। কিছুদিন পর আবার রিয়াকে দেখতে পাত্রপক্ষ আসে। এবার বিপাশা বাড়িতেই খাবার রান্না করে এবং তার হাতের খাবার খেয়ে পাত্রপক্ষ বিয়ের জন্য রাজি হয়ে যায়। এভাবেই পরিবারের সুখ শান্তি ফিরে আসে এবং সবাই মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে। স্বপ্না দেবী তার ছেলে অসীমকে নিয়ে চন্দনপুর গ্রামে একটি মাটির বাড়িতে বসবাস করতেন। অসীম যখন অনেক ছোট, তখনই তার স্বামী রবীনবাবু দ্বিতীয় বিয়ে করেন ও তাদেরকে ছেড়ে চলে যান। কিছুদিন পর হঠাৎ অসীমের টাইফয়েড জ্বর হয় এবং জ্বরে চিকিৎসা ভালো করে না হওয়ায় তার একটি হাত পঙ্গু হয়ে যায়। স্বপ্না দেবীর দুঃখের সীমা থাকে না। একদিকে সংসার চালানোর চিন্তা, অন্যদিকে ছেলের এরকম অবস্থা। তিনি কি করবেন কিছুই ভেবে পান না। আশেপাশের লোকজন তাকে সাহায্য করে। তারা চাঁদা তুলে তাকে একটি সেলাই মেশিন কিনে দেয়। এরপর থেকে স্বপ্না দেবী গ্রামের মানুষের ছেঁড়া ফাটা জামা সেলাই করে সংসার চালাতে শুরু করে। প্রত্যেকদিন বিকালবেলা পাশের পাড়া থেকে তিতলি, জুন, রহিম, বনি ও সমর অসীমের সঙ্গে খেলা করতে আসতো। এভাবেই দিন কাটে। ধীরে ধীরে ছেলেমেয়েরা সবাই বড় হয়। জুনের বিয়ে হয়ে যায় এবং রহিম, বনি ও সমর শহরে ভালো ভালো চাকরি পায়। এদিকে অসীমের একটি হাত পঙ্গু হওয়ায় অনেক চেষ্টা করেও সে কোনো চাকরি পায় না। এমনই একদিন তিতলি তাদের বাড়িতে আসে এবং স্বপ্না দেবীকে দেখে বলে, কাকিমা কেমন আছেন? অসীম বাড়িতে আছে? আছি, ওই রকম আছি মা। অসীম বাড়িতেই আছে, কোথা আর যাবে। কাকিমা, আমি আপনাদের জন্য একটা সুখবর এনেছি, একটু অসীমকে ডাকুন না এখানে, এক্ষুনি বলছি। এরপর স্বপ্না দেবী অসীমকে বাইরে ডাকেন। তাদের দুজনকে সামনে বসিয়ে তিতলি বলে, আমার বান্ধবীর কাকুর একটি কাপড়ের ফ্যাক্টরি আছে, সেখানে দেখাশোনা করার জন্য একজন লোক লাগবে। আমিও তাদেরকে অসীমের কথা বলেছি আর তারা রাজি আছে। কাল 9টায় ওকে সেখানে যেতে বলেছে। তুমি সত্যি বলছো? আমার ছেলের কাজের ব্যবস্থা হয়েছে? তুমি আমাদের অনেক বড় উপকার করলে মা। ঈশ্বর তোমার মনের আশা পূরণ করুক। স্বপ্না দেবীর কথা শুনে তিতলি মনে মনে হাসে। আসলে তিতলি ছোটবেলা থেকেই অসীমকে পছন্দ করত। সে বিভিন্নভাবে সময় অসময়ে তাদের সাহায্য করার চেষ্টা করত। এবারও সে অনেক কষ্ট করে অসীমের জন্য একটি কাজের জোগাড় করে। অসীম ফ্যাক্টরিতে কাজে লেগে যায়। এদিকে স্বপ্না দেবী কাপড় সেলাই করে কিছু টাকা ইনকাম করতেন। অন্যদিকে অসীম ফ্যাক্টরি থেকে অল্প কিছু আয় করে। এই দুই মিলিয়ে মোটামুটি ভাবে তাদের সংসার চলতে থাকে। অসীম একদিন ফ্যাক্টরি থেকে বাড়ি ফিরছিল। এমন সময় সে দেখে তিতলি তার জন্য অপেক্ষা করছে। অসীম তিতলির কাছে যায় এবং জিজ্ঞাসা করে, আরে তিতলি, তুই এখানে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? কি ব্যাপার? অসীম, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেকদিন থেকেই তোমাকে বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কোনোভাবেই বলতে পারছি না। আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। এ কি বলছিস তিতলি? এটা কোনোভাবেই সম্ভব না। আমি একটা পঙ্গু ছেলে, আমার ভবিষ্যৎ বলে কিছুই নেই। আর তাছাড়া তুই দেখতে সুন্দর, কোথায় না তোর ভালো একটা বর হবে, আর তা না করে আমার জীবনের সঙ্গে জড়িয়ে তুই নিজের জীবনটাকে নষ্ট করতে চাইছিস। আমাকে এভাবে ফিরিয়ে দিও না অসীম। তোমার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করেছি। আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। ওসব পাগলামো বন্ধ কর তিতলি। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি, তুই আমাকে ভুলে যা। এই বলে অসীম সেখান থেকে চলে যায়। এদিকে স্বপ্না দেবীর বয়স হয়ে এসেছিল এবং সারা জীবন সংসারের দুঃখ কষ্ট ভোগ করে
তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বিছানাশয্যা হয়ে যান। কয়েকদিন পর তিনি তার ছেলেকে কাছে ডেকে বলেন, বাবা, আমার এই অসুখ আর সারবে না। আমাদের সংসারে তোর দেখাশোনা করার জন্য এখন একটা বৌমার খুবই দরকার। তুই এবার একটা মেয়ে দেখে বিয়ে কর। মায়ের কথা শুনে অসীম চিন্তায় পড়ে যায় এবং মনে মনে ভাবে, এই অবস্থায় আমি কোথায় মেয়ে খোঁজ করব? আমার মনে হচ্ছে তিতলিকেই বিয়ে করলে ঠিক হয়। এছাড়া তার কোনো উপায়ও দেখতে পাচ্ছি না। এরপর কিছুদিনের মধ্যেই অসীম তিতলিকে বিয়ে করে এবং তাকে সঙ্গে করে বাড়ি নিয়ে আসে। তিতলিকে দেখে স্বপ্নাদেবীও আনন্দে কেঁদে ফেলেন। তাকে কাছে বসিয়ে বলেন, মারে, তুই তো জানিস আমার দুঃখের সংসার। কষ্ট সৃষ্ট করে আমি কোনো রকমে ছেলেটাকে মানুষ করেছি। এখন তুই আমার বাড়ির লক্ষ্মী। তোকে আমি আমার ছেলের দায়িত্ব দিয়ে গেলাম। ভালো করে দেখে শুনে সংসার করিস মা। কিছুদিন পর স্বপ্নাদেবী মারা যান। তিতলি অসীমের সঙ্গে সেই মাটির বাড়িতে কষ্ট সৃষ্টে সংসার করতে থাকে। দেখতে দেখতে তার দুটি মেয়ে হয়, ইতি এবং স্মৃতি। মেয়ে দুটি বড় হওয়ার পর তিতলি তাদেরকে একটি স্কুলে ভর্তি করে। ইতি এবং স্মৃতি পড়াশোনায় খুবই ভালো ছিল। তারা স্কুলে ফার্স্ট হতো, কিন্তু তারা দারিদ্র হওয়ায় ক্লাসের কয়েকজন মেয়ে তাদেরকে নিয়ে ঠাট্টা করত। এমনই একদিন ঈশা নামের একটি মেয়ে বলে, এই ইতি, শুনেছিস তো পরের সপ্তাহে আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন হবে। আমি তো আমার বাবাকে বলেই দিয়েছি বিদেশ থেকে আমার জন্য ফ্যান্সি ড্রেস আনতে। তা তোর বাবা তোর জন্য কি ড্রেস কিনে দেবে? শুনেছি তোরা খুবই গরিব। এটা তো তোদের ছেঁড়া ফাটা জামা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আমরা গরিব বলে আমাদেরকে নিয়ে এত মজা করার কি আছে? আর শোন, আমাদের বাবা আমাদেরকে ফ্যান্সি ড্রেস কিনে দেবে বলেছে। দেখে নিস, কম্পিটিশনের দিনে আমরাই জিতবো। আচ্ছা তাই নাকি? দেখি তোরা কি এমন ফ্যান্সি ড্রেস পরে আসিস। স্কুল ছুটির পর দুই বোন বাড়ি ফিরে আসে। তিতলি তাদেরকে খেতে দেয়, কিন্তু তারা কিছুই খায় না। তাদেরকে এভাবে মন মরা করে দেখে তিতলি বলে, আরে আমার সোনামণিদের কি হয়েছে? তোমরা মন খারাপ করে আছো কেন? মা জানো আজ স্কুলে কি হয়েছে? ঈশা আমাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করেছে। আসলে পরের সপ্তাহে আমাদের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। সবাই ভালো ভালো জামা পরে আসবে। আর আমিও তাদেরকে বলে দিয়েছি আমরাও নতুন ফ্যান্সি ডিজাইনের ড্রেস পরে আসবো। আমরা ভালো ড্রেস না পরে গেলে ওরা আমাদেরকে নিয়ে আরো মজা করবে মা। আচ্ছা এই ব্যাপার, তোরা এসব নিয়ে চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এখন খাবার খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তিতলি তার শাশুড়ির পুরানো সেলাই মেশিনটা বার করে এবং ঝেড়ে মুছে সেটিকে পরিষ্কার করে রাখে। সকাল হলে সে কিছু টাকা নিয়ে বাজারে যায়। বাজার থেকে সস্তায় কাপড়ের ছিট কিনে আনে। তার দুই মেয়ে স্কুলে যাওয়ার পর সেই কাপড়ের ছিট সেলাই করে সে দুটি গাউন তৈরি করে। এরপর সে মনে মনে বলে, এই গাউনগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। এতে এমন কিছু ডিজাইন করতে হবে যাতে করে সবার নজর আমার মেয়েদের ড্রেসের উপরেই পড়ে। অনেক চিন্তা ভাবনা করার পর সে বাড়ির বাইরে এসে দেখে তাদের বাড়ির উঠানে দুটি পাতাবাহার গাছে সুন্দর সুন্দর পাতা হয়ে আছে। তখন তার মাথায় একটি আইডিয়া আসে। কম্পিটিশনের দিন ভোরবেলা উঠে সে পাতাবাহার গাছের পাতা ছিঁড়ে সেই গাউনগুলোর উপরে সেলাই করে বসিয়ে দেয়। এর ফলে গাউনগুলো দেখতে একেবারেই অন্যরকম হয়ে যায়। এরপর সে তার মেয়েদেরকে ঘুম থেকে তোলে এবং তাদেরকে সেই সুন্দর গাউন দেখায়। গাউন দেখে ইতি বলে, মা এগুলো তুমি কখন বানালে? এগুলো তো খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ মা, এগুলো চমৎকার দেখতে হয়েছে। এত সুন্দর জামা আমি আগে কখনো দেখিনি। আজ আমরা এগুলো পরেই স্কুলে যাব মা। হ্যাঁ আমার লক্ষ্মী মায়েরা, তোরা দুজন আজ এগুলো পরেই স্কুলে যাবি। দেখি তো এই জামাগুলোতে আমার সোনামণিদেরকে কেমন লাগছে। এরপর তিতলি তার দুই মেয়েকে সেই পাতার দুটি গাউন পরিয়ে দেয়। ড্রেসগুলো পরে ইতি বলে, দেখবি বোন, আজ ঈশা আমাদেরকে দেখে অবাক হয়ে যাবে। তুই ঠিকই বলেছিস, ও ভাবতেই পারবে না যে আমরা এত সুন্দর ড্রেস কোথা থেকে পেলাম। এরপর তারা স্কুলে যায়। স্কুলে সবাই ইতি এবং স্মৃতিকে দেখে অবাক হয়ে যায়। তাদেরকে পাতার ড্রেস পরে দেখে ঝুমা নামে একটি মেয়ে বলে, আরে ইতি, স্মৃতি, তোমাদের ড্রেসগুলো তো সবার থেকে আলাদা। এগুলো পরে তোমাদেরকে চমৎকার সুন্দর দেখাচ্ছে। ঈশা ওর বাবার দেওয়া দামি ড্রেস পরে এসেছে, কিন্তু তোদের এই ড্রেসের কাছে ওর ড্রেস তো কিছুই না। ইতি স্মৃতির ড্রেস দেখে তাদের স্কুলের শিক্ষক কৃষ্ণেন্দু বাবু তাদের কাছে আসেন এবং বলেন, আরে ইতি, সমৃতি, তোমাদের এই পোশাক কে বানিয়েছে? স্যার, আমার মা আমাদেরকে এই গাউনগুলো তৈরি করে দিয়েছে। আসলে আমরা খুবই গরিব,
আমাদের দামি জামা কেনার কোনো ক্ষমতাই নেই, তাই মা গাছের পাতাগুলো দিয়ে এই ড্রেসগুলো বানিয়েছে। তোমাদের মাকে তো দেখছি খুবই ধৈর্যবান বুদ্ধিশীল। তোমরাও তো তোমাদের মায়ের মতোই বুদ্ধিমান হয়েছো। তোমরা যেমন পড়াশোনায় ভালো, তেমন তোমাদের ব্যবহারও সবার থেকেই ভালো। আমি আশীর্বাদ করি তোমরা জীবনে অনেক উন্নতি করো। ধন্যবাদ স্যার, আমরা বড় হয়ে আপনার মতো স্কুল শিক্ষক হতে চাই। নিশ্চয়ই মা, তোমরা আমার থেকে ভালো স্কুল শিক্ষক হবে। এখন চলো ওদিকে, কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তোমরাই এই কম্পিটিশন জিতবে। এরপর ইতি এবং স্মৃতি সেই কম্পিটিশনে জিতে যায়। তারা আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে এবং তাদের মাকে বলে, মা জানো, আজকে আমরা কম্পিটিশনে জিতেছি আর বিচারক মশাই আমাদেরকে একটি স্কলারশিপ দিয়েছেন। হ্যাঁ মা, এই স্কলারশিপ থেকে আমরা আমাদের ইচ্ছা মতো পড়াশোনা করতে পারবো। মেয়েদেরকে এত খুশি দেখে তিতলিরও মন ভরে যায়। ইতি এবং স্মৃতিও সবসময় পড়াশোনা করত। দেখতে দেখতে তারা বড় হয়ে যায় এবং ভালো জায়গায় চাকরি পায় ও জীবনে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তাদের পরিবারে আর কোনোই দুঃখ কষ্ট থাকে না। তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।